উপদেষ্টা ওনার বাসার সামনে থেকে আমরা সরাসরি যুক্ত আছি। বাসভবন আসলো ওখানে কিন্তু আসলে ওনার কিন্তু বর্তমানে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে একটি বিক্ষোভ মিছিল করতে হবে দেখতে। এত বড় সাহস পায় কিভাবে? এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও। গাজী এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি নেতাকর্মীরা মিলে তারা কিন্তু এই যে বাসভবনের ভিতরে ঢুকতেছে। তারা কিন্তু ডক্টর ইউনূসের বাসভবনে আপনারা সবকিছু দেখতে পারবেন। তাদের সাথে কিন্তু ভারতীয় কর্মীরাও রয়েছে। আপনাদেরকে লাইভ আমরা ঘটনাস্থল থেকে আপনাদেরকে সবকিছু দেখাবো। যে দেখেন তারা কিভাবে তাণ্ডব চালাচ্ছে এবং তারা ভাঙচুর করতেছে কঠিন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে জুতা এবং ঝাড়ু মিছিল নিয়ে বের হলো বাংলাদেশের সাধারণ জনগণ। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য সে সরকারের টনক নড়েছে। এখন কি করবেন আসিফ নজরুল? অনেক উপদেষ্টা নাখুশ তার উপর। বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন। আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনক ভাবে এই পদটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরিয়ে আনতে। কারণটা হচ্ছে যে আমাদের দেশে কি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ চলছে? কি হচ্ছে তা দেশে? কেমন দাদাগিরি রে ভাই! আওয়ামী লীগ সরকার থাকতেও আমরা কথা বলেছি, বর্তমানে অন্তর্বর্তী সরকার থাকতেও কথা বলছি, কিন্তু আওয়ামী লীগ সরকারের তুলনায় এই সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের সাথে আমরা যে অবস্থানটাতে গিয়েছি সেই অবস্থানটা অবশ্যই স্বাধীনতার 53 বছরের মধ্যে ডিফারেন্ট একটা অবস্থান। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ডিফারেন্ট অবস্থানে এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল জিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে দর্শক ভিডিওর শুরুতেই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বা রাজনীতির যে বিষয়টা ইতিমধ্যে সারা বাংলাদেশে উত্তপ্ত বা সারা বাংলাদেশে তুলপাড় চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট একটি অনুরোধ জারি রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিয়ে সবাই না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এটা কি অধিকৃত ভূমি? এত বড় সাহস পায় কিভাবে? এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা। কেন, কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি, বিস্তারিত থাকছে রিপোর্টে। 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালবেলা সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে, তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা। খবর পেয়ে আসতে থাকেন ভিতরে আটকে পড়াদের পরিবার পরিজনরা। কিন্তু পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন। কেবল ব্যাপক গোলাগুলির শব্দে অনুমান করা যাচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলছে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা। পিলখানা সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জওয়ানরা। প্রচন্ড গোলাগুলির শব্দে ভীত সন্তুষ্ট মানুষ তখন ছুটছে দিক বিদিক। বাইরে থেকে যতটা খবর পাওয়া যাচ্ছিল তা থেকে জানতে পারা যায় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা। দরবার হলে জিম্মি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআর এ কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে। এদের কাউকে হত্যা করার খবরও আসছিল নানা সূত্র থেকে। কিন্তু তখন ঘুণাক্ষরেও কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। 25 এবং 26 ফেব্রুয়ারি টানা 2 দিনের এই নৃশংস হত্যাকাণ্ডে প্রথমে 6 সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায়। তারপর সেই 2 দিনে আরো 57 সেনা কর্মকর্তা এবং 17 বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অব্দি ধোঁয়াশার মধ্যে। এটা কি আসলে শুধুই বিডিআর বিদ্রোহ ছিল নাকি অন্য কোনো ষড়যন্ত্র? এখনো দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে।
সময় বদলেছে, দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার। অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এলো পিলখানা হত্যাকাণ্ড। সোমবার সন্ধ্যায় সমন্বয়ক মাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস। সার্জিস বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা তার। এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জোর দাবিও তার। অবশেষে সরকারের টনক নড়েছে। কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করল, এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল। কি রকম? আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে। অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখন আমরা যারা সোচ্চার ছিলাম, প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ, এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল। সবকিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃতদন্তে কমিটি গঠন করা হচ্ছে। কি বললেন তিনি বললেন 5 কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন, পুলিশ বাহিনীর সদস্য থাকবেন, সিভিল কর্মকর্তারা থাকবেন সাবেক বিচারপতিদের কেউ, এবং এই কমিটি 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে। তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা, যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী। এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক বাক্যে বলতে পারি, সরকারের টনক নড়েছে। এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুনর্তদন্তে তারা কমিটি গঠন করবে, এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে? এমন প্রশ্নে তিনি বললেন, এটি এখন আদালতের উপর থাকবে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে, আর আদালত যদি মনে করে পুনর্তদন্তের প্রয়োজন তাহলে করবে। তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ আদালত মানে কি? এটা ল বিভাগের কাজ, যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল। এখন কি করবেন আসিফ নজরুল? অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর্টে রাখলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয়ের কোর্টে রাখলেন। এই দুজন পাল্টাপাল্টি বাবার চাল দিতে চাইছেন। তবে কেউ বলছেন, গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনর্তদন্তের যে কমিটি, এটি করার ঘোষণা আসছে। হতে পারে এটি সেখান থেকে কোনো চাপ, কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, ধারণা করে কথাটি বলছি। তো সবকিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে সকালে ঘুম থেকে উঠে সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলোতে সংবাদ দেখেই মনটা খারাপ হয়ে গেল, প্রচন্ড আকারে খারাপ হয়ে গেল। এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে কি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ চলছে? কি হচ্ছেটা দেশে? আমরা সারা জীবন দেখে আসছি যে তাবলিগ, ওয়াজ মাহফিল এগুলো হয়, কিন্তু এইভাবে তাবলিগের 2 গ্রুপের মধ্যে মারামারি এবং একটি গ্রুপ আরেকটি শান্তিপ্রিয় গ্রুপের উপরে বা আরেকটি গ্রুপের উপরে এইভাবে হামলা, এই বিষয়গুলো আসলে
আমাদেরকে খুবই কষ্ট দেয় এবং পীড়া দেয়। একটি কথা আছে যে যদি নগর পুড়ে তাহলে দেবালয় কিন্তু রক্ষা পায় না। তো তাই প্রিয় দেশবাসীকে বলবো, দেশ যখন ধ্বংস হয়ে যাবে, দেশে যখন গৃহযুদ্ধ হবে, দেশ যখন ধ্বংস হয়ে যাবে, দুর্ভিক্ষ হবে, তখন কিন্তু আপনারা আসলে কেউই কিন্তু রক্ষা পাবেন না। কারণ এই দেবালয় দেশের ভিতরেই, দেশই পুড়ে যাচ্ছে, আপনার দেবালয় কিভাবে রক্ষা পাবে বলেন? কেন আজকে একটি জিনিস চিন্তা করে দেখেন, এই বাংলাদেশে বিগত 17টি বছর মানুষ কত শান্তিতে ছিল, সুখে ছিল, মানুষের সবকিছু ছিল, আইন শৃঙ্খলা যে কোনো বিষয়ে, কত বড় বড় পরিস্থিতি। এই দুই গ্রুপের সমস্যা তো আগেও ছিল, কিন্তু আগের সরকার সুন্দরভাবে দুই গ্রুপের সাথে আলোচনা করে তাদেরকে তাবলীগ করতে দিয়েছে। আজকে দেশের রাজনৈতিক দলগুলো কোথায়? সার্জিস এবং হাসনাত কে? তাদের নাক দিয়ে তো এখনো দুধ পড়বে টিপ দিলে। কে হাসনিস সার্জিস? তাদের বয়স কত? তারা কে? তারা দেশ ও জাতির এত বড় সমাধান দেওয়ার জন্য তাদেরকে ডাকা হয়, তারা চলে যায়, তারা ওইখানে গিয়ে চলে যায়। তারা কে? এই হাসনাত সার্জিস কে? একবার প্রশ্ন করে দেখুন। দেশ ও জাতির বিবেকের উপরে, দেশ ও জাতির উপরে এই যে চেপে বসেছে জোর করে, সন্ত্রাসের মতো রাজত্ব কায়েম করছে হাসনাত সার্জিস। এরা কারা? এরা কি দেশটাকে ধ্বংস করে দিবে? এদের শেষ কোথায়? এরা কোথায় গিয়ে থামবে? তাই আমি বলবো, প্রিয় দেশবাসীকে বলবো, এই দেশটাকে আমাদের থামাতে হবে। এই দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য থামাতে হবে, নয়তো কেউ রক্ষা পাবেন না। আর বিএনপি কে বলবো, একটা রাজনৈতিক দল হিসাবে আমি বিএনপি কে বলবো, যেহেতু বিএনপি কি রাজনৈতিক দল, বিরোধী মহল যাই বলেন, ওনারা যেহেতু দাবি করেন রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনাদের কাছে বলবো যে আপনারা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বর্তমানে দাবি করতেছেন যে আপনারাই সর্ববৃহৎ রাজনৈতিক দল, আপনারা ক্ষমতায় যাবেন, নির্বাচন করবেন, আপনাদের জনপ্রিয়তা অনেক, এগুলো বলছেন। কোথায় সে আপনাদের জনপ্রিয়তা? কোথায় সে আপনাদের বড় দলের ভূমিকা? কোথায় সে আপনাদের বড় দলের নেতৃত্ব? এত বড় একটি ঘটনা, সেই ঘটনা দামাচাপা দেওয়ার জন্য, সেই ঘটনা মীমাংসা করার জন্য হাসনাত সার্জিসের মতো একজন অনভিজ্ঞ, যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ আছে, তারা কিভাবে এই সমস্যা সমাধান করতে যায়? আপনারা কোথায়? গতকালকে আপনারা ব্যস্ত আছেন ছাত্রলীগকে কিভাবে দমন করা যায়, আওয়ামী লীগ কিভাবে দমন করা যায় সেই নিয়ে। কিন্তু দেশ যে গৃহযুদ্ধ চলছে, দেশে যে গৃহযুদ্ধ চলছে, দেশ যে ধ্বংস হয়ে গিয়ে যাচ্ছে, সেই দিকে আপনাদের কোনো খেয়াল নেই। মনে রাখবেন, বিএনপিকে বলছি, পাপের শেষ আছে, পাপেরও ধরন আছে। আপনি পাপ করতে করতে যখন মাত্রা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনিও কিন্তু এর ফল এবং এর পরিণতি ভোগ করবেন। ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা জিনিস আছে। আপনারা কত এই দেশের মধ্যে মানুষের উপরে নির্যাতন, অত্যাচার, নির্যাতন কত করবেন? এই 5 তারিখের পর থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে বাড়ি ছাড়া করে দিয়েছেন। মানুষকে গতকালকেও ছাত্রলীগের 2 জন কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন। এটা কি রাজনীতি? আওয়ামী লীগ তো 17 বছর ক্ষমতায় ছিল। আপনারা কি কোথাও দেখাইতে পারবেন, একটা প্রমাণ দেখাইতে পারবেন যে বিএনপির সাইনবোর্ড লাগাতে গিয়ে বা জিয়াউর রহমানের নাম লিখতে গিয়ে কোন একজন ছাত্র দলের নেতাকর্মী মারা গিয়েছে? আপনি এরকম প্রমাণ দেখাইতে পারবেন? গত 17 বছরে না আওয়ামী লীগের ইতিহাসে আপনি এরকম কোন ঘটনা দেখাইতে পারবেন যে আপনাদের দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাতে গিয়েছে, আপনাদেরকে কেউ, ছাত্রলীগ যুবলীগের কেউ পিটিয়ে আপনাদেরকে 2 জন কর্মীকে, 1 জন কর্মীকে মেরে ফেলেছে? এরকম কোন ঘটনা দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আপনারা কি 17 বছরে বা আওয়ামী লীগের সারা জীবনের ইতিহাসে দেখাইতে পারবেন যে কোনো বিএনপির বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে? আপনারা এরকম ধরনের ঘটনা দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আপনারা দেখাইতে পারবেন আমার মতো প্রবাসী যা 14 বছর বিদেশে থাকে, লন্ডনে থাকে,
শুধু টকশো করার কারণে একজন বাড়িঘর আগুন দিয়ে, আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আমার বাড়িঘর থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আপনি দেখাইতে পারবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের কোন কর্মী এই ধরনের কাজকর্ম করেছে? আপনি কি দেখাইতে পারবেন যে আওয়ামী লীগের কোন নেতা কর্মী গত 17 বছরে বা আওয়ামী লীগের ইতিহাসে গাজীর গোলাম দস্তগীর গাজীর ফ্যাক্টরিটা যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোন বিএনপির নেতা কর্মীর ফ্যাক্টরিতে পাথর মেরেছে আপনারা দেখাইতে পারবেন? ফুল দিয়ে ডিল দিয়েছে আপনারা দেখাইতে পারবেন? আগুন তো দূরের কথা, আপনারা আগুন দিয়ে দিয়েছেন। শাহিন চাকলাদারের 5 তারকা হোটেল আপনারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। আপনারা আওয়ামী লীগ আমলে দেখাইতে পারবেন কোন বিএনপির নেতা কর্মীর একটা বাতের হোটেলে কেউ একবেলা ভাত খেয়েছে ফাও? এটা দেখাইতে পারবেন? নজির দেখাইতে পারবেন? প্রমাণ দেখাইতে পারবেন? আগুন তো দূরের কথা, দেখাইতে পারবেন না। সো আপনারা একদম রাষ্ট্রটাকে একদম ধ্বংস করে দিচ্ছেন, একটা রাষ্ট্রে একদম ধ্বংস। আজকে এত বড় তাবলিগ জামাতের 2টা ঘটনা হচ্ছে, সেই ঘটনা আপনারা কেউ কোনো ভূমিকা রাখতে পারছেন না। একজন আরেকজনকে মারছে, আরেকজন আরেকজনকে মারছে, এই মারামারি সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ আজকে অনিরাপদ, বিশ্ববাসী আজকে এটাকে কিভাবে দেখছে? আর সেই জায়গার মধ্যে হাসনাত সার্জিসের মতো ছেলেরা প্রত্যেকটি জায়গার মধ্যে গিয়ে সচিবালয় নিয়োগ দিচ্ছে, সচিবালয়দেরকে টেনে হিসড়ে পদত্যাগ করাচ্ছে, বিচারালয়ে বিচারক নিয়োগ দিচ্ছে, বিচারকদেরকে বিচারালয় থেকে বের করে দেওয়া হচ্ছে, সচিবালয়ে গিয়ে চেয়ারে বসে সমন্বয়করা বক্তব্য দিচ্ছে। সব জায়গার মধ্যে এগুলো হচ্ছে। হাসনাত সার্জিস সমন্বয়করা কে? এরা কে? এই দেশের এই দেশ ও জাতির ওরা কে? আমি তো বলবো যে ওরা সন্ত্রাস, ওরা খুনি, ওরা ছাত্র খুন করেছে, ওরা সন্ত্রাসী করেছে, পুলিশ হত্যার মামলার আসামি, ওরা পুলিশ হত্যাকারী। আজকে এদেরকে দেশ ও জাতির বিবেক বানিয়ে কচিকাচা বাচ্চাদেরকে, হিজবুতি বা কতগুলো ছেলে মেয়েদেরকে আজকে দেশ ও জাতির অভিভাবক বানিয়ে দেওয়া হয়েছে। তাই আজকে আমি বলবো, অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে আমি দেশ ও জাতির কাছে আহ্বান করব এবং সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করব, সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করব, আসুন আওয়ামী লীগ, বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে আমরা একটি বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি, সকল ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্র নির্মাণ করি। বাদ দেন হানাহানি, খুনাখুনি। আপনি আজকে খুন করবেন, যার পরিবারটা খুন করবেন সে কি আগামীকাল ক্ষমতায় এসে বসে থাকবে? আপনি আজকে একজনের ব্যবসা জোর করে নিয়ে যাবেন, যে ক্ষমতা আসবে সে কি এসে বসে থাকবে? সে আপনার ব্যবসা নিয়ে যাবে। আজকে একজনের মার্কেট নিয়ে যাবেন, যে ক্ষমতা আসবে সে তো বসে থাকবেন, সে আপনার মার্কেট নিয়ে নিবে। তাহলে এর শেষ কোথায়? আর কি কোন শেষ আছে? এটাকে শেষ করতে হবে, থামতে দিতে হবে। আসুন এই সংঘাত, এই সংঘর্ষ থামাই, একটু সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করি। আমরা যারা খোঁজ খবর রাখি তারা জানি শেখ হাসিনার সময়কার নির্বাচনের যে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিল সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো ধ্বংস করা হয়েছিল। গতকাল খুব কিউরিয়াস একটা সমাবেশ হয়েছে, সম্মেলন হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা শেখ হাসিনার সময়কার কাউন্সিলরদের অনেককে ক্ষমতায় রেখে দিতে চাইছেন এবং সেটা কিসের বিনিময়ে, সেই বিনিময়টাও তারা বলেছেন। সেই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে একটা নির্বাচন নিয়ে জেনারেলি যে আলাপটা আমরা করেছিলাম, শেখ হাসিনার সময় স্থানীয় সরকার নির্বাচন যখন প্রসঙ্গ আসতো তখন একটা আলোচনা খুব ক্লিয়ারলি সবসময় এসছে, সেটা হলো এমনকি এরশাদের সময়ও স্থানীয় সরকার নির্বাচনগুলো ভালো হতো। মানে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ অনেক পুরনো, উপজেলা পরিষদ এরশাদ নিজে চালু করেছিলেন এবং সেখানে এরশাদ ম্যানিপুলেট করতেন না, এগুলো মার্কা ছাড়া নির্বাচন হতো এবং বহু এরশাদ বিরোধী মানুষ নির্বাচিত হতেন। সেই নির্বাচনগুলো ফেয়ার ছিল, ক্ষমতায় থাকা নির্বাচনটা ম্যানিপুলেট করা হতো। শেখ হাসিনার সময়ে প্রথম টার্মে 8 সালের পর 9 সালে যখন ক্ষমতায় আসলেন তখন এক ধরনের পরিস্থিতি ছিল, পরে ক্রমাগত এই নির্বাচনগুলো ধ্বংস করে ফেলা হয়েছে এবং যে কেউ খোঁজলে জানবেন যে রীতিমতো প্যাকেজ বিক্রি হতো। চেয়ারম্যান এবং মেম্বার সহ যদি ইউনিয়ন পরিষদ হয়ে থাকে, চেয়ারম্যান এবং মানে মেয়র এবং কাউন্সিলর সহ এইভাবে ছোট পৌর সভাগুলোর প্যাকেজ ধরে বিক্রি হয়েছে এত টাকায়। এটার বখরা কোথায় কোথায় কত কি যাবে এসব আমাদের চারপাশে এসব তথ্য ঘুরে বেরিয়েছে। সুতরাং আওয়ামী সরকারের সময়কার যে কাউন্সিলররা আছেন সে কাউন্সিলরদেরকে রাখতে চাওয়া, আমরা প্রোগ্রামটা সম্পর্কে একটু জানি তারপর কথা বলি। একটু একটা সমাবেশ হয়েছিল,
রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কাউন্সিলে এনারা গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতা ছিলেন এই মুহূর্তে ক্ষমতার বাইরে, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, সেখানে দুজন কথা বলেছেন। সার্জিস এখন অবশ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেই, তিনি নাগরিক কমিটিতে চলে গেছেন এবং নাগরিক কমিটির উনি মুখ্য সংগঠক এবং নাগরিক কমিটি যিনি সাধারণ প্রধান আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিও কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন আগে আমরা একটু যদি পড়ি। গ্রামের যে কৃষক, রিকশাওয়ালা এবং প্রবাসী ভাইয়েরা আছেন তারা আমলাতান্ত্রিক কাঠামোতে যেতে চান না। ইনফ্যাক্ট এই কথাগুলো এসেছিল কারণ এই জায়গায় এদেরকে সরিয়ে দিয়ে সেখানে প্রশাসক পাঠানো মানে কথা হচ্ছে। তো ফলে সেই প্রসঙ্গে তিনি কথা বলছেন যে প্রশাসক দিয়ে হবে না, তারা চান এমন প্রতিনিধি যার সঙ্গে প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে, যার কাছে যে কোনো সময় তাদের সমস্যা নিয়ে যেতে পারবেন, কোনো ধরা বাঁধা সময় থাকবে না। একটা এলাকায় কয়জনের জন্ম কয়জনের মৃত্যু হয় এটা জনপ্রতিনিধি ভালো বুঝবেন। জনপ্রতিনিধির অভাব কোনোদিনও প্রশাসক দিয়ে পূরণ করা সম্ভব নয়। তিনি বলেন আমি সংশ্লিষ্ট উপদেষ্টা আসিফ মাহমুদকে বলবো এই বিষয়ে দ্রুত কমিশন করে দিতে। এই জায়গাটা খেয়াল করি, আমি বিশ্বাস করি যারা ফ্যাসিবাদী পক্ষের কাউন্সিলর তারা পালিয়ে ভারতে চলে গেছেন, আর যারা যাননি তারা অলরেডি যাওয়ার প্রস্তুতিতে আছেন। আমরা ছোট মানুষ, বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিনিয়ত শিখছি, ভুল করছি ইত্যাদি ইত্যাদি। এরপর আলোচনার মূল জায়গাটা হচ্ছে যারা যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন তারা চলেই গেছেন, অনেকে যাওয়ার প্রস্তুতিতে আছেন, বাকিরা তো ঠিকঠাক আছে। এবং এই আলাপও ওই সমাবেশে হয়েছে যে একটা কমিশন করে খুঁজে বের করা কারা কারা এসবের সাথে জড়িত, কারা নন। সার্জিস আলম বলেন যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা বহাল থাকুক, ফ্যাসিস্টদের যারা সহায়তা করেছিল এমন কেউ বহাল থাকতে পারবে না, আমরা প্রশাসক দিয়ে দেশ চালাতে চাই না। একটা কথা সত্য, এই আইনের মধ্যে যেটা আছে এটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলেছিলাম যে নানান ঠুনকো অজুহাতে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদেরকে বরখাস্ত করা যায় এবং তার জায়গায় অনিবার্যভাবেই কতগুলো আমলাকে বসানো হয়। এই আমলাকে বসানোর টেন্ডেন্সির বিরোধী আমরা, কোনো সন্দেহ নাই, এটা বন্ধ করা দরকার। এমনকি প্রশাসক বসাতে হলেও প্রয়োজনে আইন সংস্কার করে এখানে বিভিন্ন রকম মানুষজন আছেন, সমাজে গণ্যমান্য যেসব ব্যক্তি, শ্রদ্ধেয় যেসব ব্যক্তি আছেন তাদেরকে বসালেও একটা কথা ছিল। আর বসাতেও বা হবে কেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন তো তারা করতেও পারেন, এই আলাপটা আছে। যাই হোক, এরপর যে কথাটা জরুরি সেটা হচ্ছে আগামীতে জাতীয় কমিটি, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে যে দল এসছে তাকে সহযোগিতা করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জনাব পাটোয়ারি ওখানে ছিলেন এবং তিনি যে দল আসছে, দলের কথা ওনারা এখন বলে দিচ্ছেন 1-2 মাসের মধ্যে নতুন দল আসবে এবং সেটাকে সমর্থন বা সাহায্য করার কথা বলছেন। মানে এই দলটা বা তাদের যে টেন্ডেন্সি, আমার কাছে শেষ পর্যন্ত মনে হচ্ছে তারা একটার পর একটা ভুলের পথে গেছেন। আমাদের এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা এই নেতাদের, ছাত্রদের একটা দল হোক এবং সেটা সফল হোক, আমি খুব আন্তরিকভাবে চেয়েছিলাম, এখনো চাই। কিন্তু তারা একটার পর একটা এমন কাজ করে বেড়াচ্ছেন যেটা আসলে তীব্র বিতর্কের জন্ম দেবে এবং যেটা তাদের মানুষের কাছে রেসপেক্ট নষ্ট করে ফেলার প্রবাবিলিটি তৈরি হয়েছে। তারা একটা স্ট্র্যাটেজিক ভুল শুরুতেই করেছেন যে তাদের প্রতিনিধিরা সরকারে গিয়েছিলেন, সরকারে গিয়ে আসলে দল করা এবং আমরা সোকল্ড যে কিংস পার্টি, সেই দুর্নাম তাদের হয় সেটা আমরা সবাই জানি। সেই দুর্নামের ভাগিদার যেমন তারা হলেন একদিকে, একই সাথে সরকারের সাথে সরকারের ব্যর্থতা সবকিছু তাদের গায়ে লেগে যায়। সুতরাং সেটারও এক ধরনের লেগাসি তাদেরকে বহন করতে হবে। নট অনলি দ্যাট, সরকারের সাথে নানাভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা ইনভলভড হয়েছেন, নানা রকম সরকারি কাজের সাথে জড়িত হয়েছেন এবং এতে সত্য মিথ্যে নানা রকম অভিযোগ তাদের বিরুদ্ধে উঠতে শুরু করেছে। এগুলো তাদের মাথায় রাখা দরকার। এগুলো প্রত্যেকটা সমস্যা তৈরি করেছে এবং তারা দেরি করে ফেলেছেন। অলরেডি 4 মাস পার হয়ে গেছে, সেটা 5-6 মাসের মধ্যে গিয়ে যদি হয়, প্রাথমিক যে আবেগ মানুষের সেটা থিতিয়ে উঠতে শুরু করেছে, সেটাও সঠিক সময় না। কিন্তু তার চাইতেও জরুরি কথাটা হচ্ছে এখন যে তারা যখন এই ধরনের বিতর্কে ঢুকবেন, মানে কাউন্সিলররা থাকবেন, যাচাই বাছাই করে রাখবেন এবং তাদেরকে, তাদের দলকে সাহায্য করবেন। এর রিডিং বিটুইন লাইন্স হচ্ছে আসলে আমরা বুঝে নিতে পারি যে আপনি খুঁজে খুঁজে বের করে মোটা দাগে দেখানোর চেষ্টা করবেন যে, আমি অন্তত তাই বুঝেছি, এটা ভুল হতেও পারে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরকম, আপনি খুঁজে বের করবেন যে একেবারে অত্যন্ত ম্যাসিভলি যারা ইনভলভ ছিল না, এর বাইরে যারা তুলনামূলকভাবে কম আওয়ামী লীগ এবং কেমন দাদাগিরি রে ভাই। আওয়ামী লীগ সরকার থাকতো আমরা কথা বলেছি,
বর্তমানে অন্তর্বর্তী সরকার থাকতেও কথা বলছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের তুলনায় এই সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের সাথে আমরা যে অবস্থানটাতে গিয়েছি, সেই অবস্থানটা অবশ্যই স্বাধীনতার 53 বছরের মধ্যে ডিফারেন্ট একটা অবস্থান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডিফারেন্ট অবস্থানে এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সেটাকে আসলে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন? ওনার একটা ফোনে অথবা একটা টেলিফোনে হয়তোবা অনেক কিছুই সম্ভব বলে আমরা আমজনতা বিশ্বাস করি, যে না সারা বাংলাদেশের মধ্যে একটা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি যেই পরিমাণ থাকার কথা সেটা একমাত্র এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, অতীতের ছিল না। এটাই বাস্তবতা। বা বিএনপির তারেক রহমান আসলে এই কানেক্টিভিটিটা তৈরি হবে না। এখন এই সরকার ক্ষমতায় আসার পরেও প্রতিনিয়ত ভারত আমাদের সাথে যে দাদাগিরি দেখাচ্ছে বা সীমান্তের ঘটনাগুলো নিয়ে একের পর এক কথা বলছি, এই ধরনের ঘটনা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? আমরা যখন শুনি সীমান্তের মধ্যে বিএসএফ এর হাতে বাংলাদেশের চোরা কারবারি নিহত, দেন আমরা শুনি কি যে তাদেরকে আপনার কি বলা যায় সেলফ ডিফেন্সে তাদের উপর হয়তো আক্রমণ হয়েছে, বিএসএফ এর উপর তারা গুলি করে তারপর হচ্ছে তাদেরকে মানে মারা ফেলছে। কিন্তু আজকের এই ঘটনার ব্যাখ্যা ভারতের বিএসএফ কিভাবে দিবে? ভারতের এই সীমান্তে কিলিং যেটা হচ্ছে, এটা কি ইন ফিউচার বিএনপি সরকার আসলে বন্ধ হবে? হবে না। ইউনূস সরকার যদি এটাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটা চাপ প্রয়োগ করতে না পারে, জাতিসংঘ থেকে একটা চাপ প্রয়োগ করতে না পারে, মানবাধিকার সংগঠনগুলোকে ব্যবহার করে বিশ্বব্যাপী চাপ প্রয়োগ করতে না পারে, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সরকার এই কাজটা করতে পারবে না। দেখেন ঘটনা কি, যশোরের শার্শায় সীমান্ত থেকে 2 জন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তো উদ্ধার করেছে কে? পুলিশ এবং বিজিবিরা। এখন তাদেরকে কোনো নর্মাল মৃত্যু দেওয়া হয়নি, তাদের পুরো শরীর জুড়ে অসংখ্য ক্ষত বিক্ষত চিহ্ন পাওয়া গেছে। আজকে সকালে সীমান্তের ইছামতি নদীর পার থেকে এই 2টি দেহ উদ্ধার করা হয়, পরে ময়নাতদন্তের জন্য যশোরের যে জেনারেল হাসপাতাল আছে সেখানে পাঠানো হয়েছে। বেনাপোল পোর্ট থেকে যাদের মারা যাওয়ার খবর আসছে, বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে আবু হোসেন 28 বছর এবং কাগজপুকুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ইউনুস মেরের ছেলে জাহাঙ্গীর হোসেন, একজনের বয়স 28, আরেকজনের হচ্ছে 33। স্থানীয় জনগণ বলছে যে তারা দুজনেই চোরা কারবারি, ভারত থেকে চোরাই পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করতেন। এখন আমি তো প্রতিবারই বলি, সীমান্তে বসবাসকারী এই মানুষগুলা কোথাও না কোথাও ভারত বাংলাদেশের এই দরিদ্র বা গরিব মানুষগুলা সামান্য টাকার লোভে ইধার কামাল উধার করে, এটাই বাস্তবতা। আর এখানে আমাদের দেশে দেখেন ওই দিন ভারতের একটা মহিষ ঢুকছে, কয়েকটা মহিষ, আমরা মহিষ আটকেছি, এটা খাইও নাই। ভারতের জনগণ ঢুকছে, আমরা আটকে সুন্দর করে বিএসএফ এর কাছে হস্তান্তর করছি, মামলা দিয়া জেলটা খাটাচ্ছি, সুন্দর সিস্টেম। অবৈধ অনুপ্রবেশ করলে এই কাজটা করতেই হবে। কিন্তু আমাদের যে কথাটা বারবার 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 বলছি, আসলে এটাকে পাত্তা দিচ্ছে? সহকারী পুলিশ সুপার বলছেন যে কিভাবে তাদের মৃত্যু হয়েছে আমরা তদন্ত করছি, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিজিবির ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল বলছেন, শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে এই 2টি দেহ আনা হয়েছে, গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। আর মৃত্যুর কারণ হিসেবে এখানে স্থানীয় জনগণের বক্তব্য যে সীমান্তের ওপার তারা প্রতিনিয়ত যায়, সম্ভবত ওখান থেকেই তাদেরকে শেষ করে দিয়া এপারে ফালাই দেওয়া হয়েছে। কারণ সরাসরি দেহটা নিয়ে গেলে তো জবাবদিহিতা করতে হয় সর্বশেষ কয়েকটা ঘটনায়। এখন তো প্ল্যান বিতে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এখন আমি বারবার এই কথাটা বলি, দেখেন সীমান্তের এই ঘটনা নিয়ে গত 6 বছর কথা বলছি, কিন্তু কোনো কথায় কোনো ফায়দা হচ্ছে না। আওয়ামী লীগ সরকার তো কথাই বলে নাই, বলতো চোরা কারবারি তোরা যাস কেন, তো আপনারা কর্মের ব্যবস্থা করছেন দেশে। এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আছেন, সো ওনার কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি আমাদের, যে ভারতের সাথে সীমান্তে কিলিং ইস্যুটা যে কোনোভাবেই হোক সরকারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে হবে, অথবা আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়ে মামলা ঠুকতে হবে। এটার সমাধান দরকার। অন্যত এই দেশের প্রত্যেকটা মানুষকে সরকারি চাকরির ব্যবস্থা করেন, ঋণ দেন, যেন তারা চোরা কারবারির পথকে পেশা হিসেবে বেছে নিতে না হয়। এই দায়িত্ব রাষ্ট্রপ্রধানের, যারা রাষ্ট্র চালান। দেশের জনগণকে অভাব অনটন থেকে মুক্তি দিতে হবে। এরকম জীবন চলে যাবে এমন কোনো কর্মকাণ্ডকে পেশা হিসাবে যেন বেছে না নেয়, সেটা রাষ্ট্রের দায়িত্ব। এখন এই দায়িত্ব রাষ্ট্রকে 53 বছরে সফল হয়েছে।
তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।